এবং এটা জেনজি। এটা মিলন সাহেবকে মাথায় ঢুকায় নিতে হবে, এবং পরের জেনারেশনটা হচ্ছে আলফা। এদের এই জেনজির থেকে এক লেভেল এক্সট্রিম কিন্তু জেন আলফা। যেটা আসতেছে সামনে ওইটা ব্যাকডেটেড কখনোই হবে না, ওইটা আরো আপডেট ভার্সন। সো আপনি যদি মনে করে থাকেন ওই সময় নকলটা সিরিয়াস ইস্যু ছিল, এই সময় নকলটা সিরিয়াস ইস্যু না। এই সময় আরো সিরিয়াস ইস্যুগুলো আছে। যেটা সালাউদ্দিন সাহেবের জীবনে যেটা আসছে ওইটা গুম না, ওইটা পিকনিকে গেছিল। ডানপন্থী ছিল, পরে গিয়া বামপন্থী হয়েছে, এখন ডানপন্থীও না বামপন্থীও না। এই মানুষগুলো হচ্ছে ডেঞ্জারাস। তারা যেই রাজনৈতিক দলে থাকবে সেই রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাবে। আগে শিবির করছে, পরে গিয়ে বাম করছে, এবার শিবিরের ব্রেন বামের ব্রেন দুইটা মিলে একসাথে হয়ে ওদের ব্রেনটা যে কোন জায়গায় কিভাবে ফাংশন করে নিজেরাও জানে না। তাদের ড্রেসটা চেঞ্জ হয়েছে কিন্তু ফোর্স চেঞ্জ হয় নাই, তাদের গ্রোথ চেঞ্জ হয় নাই, তাদের পলিটিক্যাল স্টেবিলিটি আসে নাই। মানে তাদের যে একটা চিন্তা করতে হবে যে আমাদের গায়ের যে পোশাকটা আছে এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের না, এই থিঙ্কিং থেকে তারা বের হয়ে আসতে পারে নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা যুক্ত হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস জনাব সালাউদ্দিন আম্মার ভাইয়ের সাথে। তো আমরা আমাদের সাক্ষাৎকার শুরু করতে যাচ্ছি। তো আম্মার ভাই, আপনি কেমন আছেন? তো আপনার কাছে আমাদের যে প্রথম প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, আমরা দেখেছি রাষ্ট্রীয় ইলেকশনে আপনি দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তো কোনো দলীয় প্রার্থী না হয়েও আপনি আপনার এত জনপ্রিয়তা, আসলে এটা রহস্যটা কি আসলে? শিক্ষার্থীদের চাওয়া আর শিক্ষার্থীদের বেসিক যে নিডি যে ব্যাপারগুলো এগুলো নিয়ে কাজ করলে যে কোনো শিক্ষার্থী তার জন্য সফট কর্নারটা দেখাবে, ওইটাই। এটা শিক্ষার্থীদের চাওয়া আমি বলবো। বিভিন্ন ইস্যুতে কথা বলা হয়েছে, কাজ করা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে দেখছে, তারপরে তারা হয়তো বা বোধ করছে যে তাকে চুজ করা দরকার। এটা টোটালটাই তাদের উপর। আচ্ছা, তো গত 8 এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে যে ওসমান হাদি হত্যার যে খুনি, দুজন খুনি ভারতে পলাতক আছে, ওদেরকে ভারত বাংলাদেশে ফেরত পাঠাতে হচ্ছে রাজি হয়েছে। তো এখন এই মুহূর্তে ওদের পাঠানোর আগ পর্যন্ত ভারতের প্রতি আপনার কেমন ধারণা থাকবে? এতদিন কেন পাঠানো হয় নাই, বা এতদিন মানে কোন কারণে এই ব্যাপারগুলো আসলে আর তার থেকে বড় কথা হচ্ছে সব থেকে বড় খুনিটাকেই তো তাদের আশ্রয় আছে। বড় বড় খুনিগুলাই তাদের আশ্রয় আছে। শহীদ শরীফ ওসমান হাদি ভাই হত্যা ইস্যুটা হচ্ছে মানে আফটার রিভলিউশন, কিন্তু এর আগের যে বড় খুনিগুলা যারা এর মদত যোগাইছে ওদেরকে যদি তখনই ভারত থেকে পাঠাইতো বা ওদেরকে যদি আনা যাইতো, তাহলে এই সাহসটা কি পাইতো যে এখান থেকে খুন করে আবার ভারতে চলে যাওয়া। এই যে আশ্রয়স্থল বানানো, ভারত হচ্ছে সন্ত্রাসীদের একবারে মানে আশ্রয়স্থল আর কি। এটা যুগে যুগে হয়ে আসতেছে, মারতেছে, মেরে ভারতে চলে যাচ্ছে, ওখানে সেফ জোন তাদের জন্য সব। তো এই ব্যাপারটা আসলে মানে তারা যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত যেমন অবিশ্বাস্য, এখনো পর্যন্ত যেমন বিশ্বাস করি না যে তারা কোনো একটা কিন্তু তারা রাখবেই। এটা আমি এখনো পর্যন্ত আমার বোধ হয় আর কি। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড, জুলাই ম্যাসাকার, সকল খুনি যেখানে স্বীকৃত আছে, যে যেখানে ভারতে আছে, মোদির আশ্রয় আছে, সো তাদেরকে ফেরত দিতে হবে। ওসমান হাদি একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আপনার এখন হয়তো বা তাকে ফেরত দিতে সম্মত হইতেছে। হাসিনার মতো ইন্টারন্যাশনাল ইস্যু, তার যে কিলিং এর যে হিস্ট্রি, তাকে কি মানে তাকে ফেরত না পাঠানোর পায়তারা করার কারণ কি? তাকে ফেরত পাঠাইতে হবে। আমরা তাকেও খুনি হিসেবেই জানি, সে আরো বড় স্বীকৃত খুনি। 1400 শহীদের রক্ত তার হাতে লেগে আছে, তার পুরো ক্যাবিনেটে লেগে আছে। সো ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে ফেরত পাঠাচ্ছে, এটার জন্য শুক্রিয়া। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সেই স্বীকৃত খুনিগুলাকে ফেরত না পাঠাবে ততক্ষণ পর্যন্ত ভারতের ব্যাপারে আমার যেই মত আগেও ছিল এখন একই। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে গিয়ে আপনাদের উপর একটা হামলা হয়েছিল। তো সেই হামলার পিছনে কারা জড়িত আছে বলে আপনি মনে করেন? না, এখন হামলার পিছনে বাংলাদেশের যে কোনো মুভমেন্ট হচ্ছে, সেখানে গিয়ে হামলা চলতেছে। আমরা আওয়ামী লীগের সময় হামলার শিকার হয়েছি, ইন্টারিম সময় হামলার শিকার হয়েছি, এখন হামলার শিকার হবো কিনা এটাও সময়ের ব্যাপার। আমাদের ওই মুভমেন্টটাও করা দরকার ছিল। গভর্নমেন্ট যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন মনে করছে, এবং এই জায়গাটা আসলে হুট করে আমার কাছে মনে হয়েছে যে খুব পরিকল্পিত
ভাবে 2টা পর্যন্ত সবকিছু ওকে, 2টার পর পরই হুট করে হামলা করা শুরু। কোন একটা জায়গা থেকে অর্ডার না পাইলে তো তারা এটা করে নাই, এই উত্তেজনা সৃষ্টির সুযোগ ছিল না আর কি। এবং ওই রাতেও যে পরিমাণ হামলা চালাইছে, আমাদের উপর হামলা করার পরের দফায় যেটা হামলাটা করছে, আমাদের মহিউদ্দিন রনি ভাই সহ যাদের উপরে গুরুতর মানে অমানসিক আক্রমণ করা হয়েছে। তো এটার ব্যাপারটা হইতেছে যে যেই গভর্নমেন্টই আসুক না কেন, পুলিশ ফোর্স চেঞ্জ হয় নাই, তাদের ড্রেসটা চেঞ্জ হয়েছে কিন্তু ফোর্স চেঞ্জ হয় নাই, তাদের ক্লোথ চেঞ্জ হয় নাই, তাদের পলিটিক্যাল স্টেবিলিটি আসে নাই। মানে তাদের যে একটা চিন্তা করতে হবে যে আমাদের গায়ের যে পোশাকটা আছে এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের না, এই থিঙ্কিং থেকে তারা বের হয়ে আসতে পারে নাই। একটা সময় তারা আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের ফেসটা চেঞ্জ করে তারা ইন্টারিমের ছিল, ইন্টারিমের ফেস চেঞ্জ করে এখন বিএনপির হয়েছে। এটার কারণ হচ্ছে প্রশাসন সংস্কার কমিশন তো সেভাবে ফাংশন করে নাই বা করতে দেওয়া হইতেছে না। তাদেরকে যে নিউট্রালি কাজ করতে দেওয়া হবে এটা প্রশাসনের অনেকেও চায় না। চাইবে কেন? এদের নিয়োগই হয়েছে তো ওই থ্রুতে। আওয়ামী লীগের সময় ওকে আওয়ামীপন্থী পরিবার থেকে নিয়োগ হয়েছে, বিএনপির সময় এখন বিএনপি পন্থী পরিবার থেকে নিয়োগ হবে। তো এটা কেউ মানে বাংলাদেশের পলিটিক্যাল কালচার থেকে কেউ বের হয়ে আসতে পারতেছে না। তো পুলিশ কিভাবে মানুষের মতো আচরণ করবে? এটা তো বাইবর্ণে অমানুষ। অ্যাজ এ মানে আপনি মনে করেন যে তার জব সেক্টর বলেন বা সে মনস্তাত্ত্বিক দিক দিয়ে সে ধরেই নেয়, সে আওয়ামী সময়ে সে ধরে নিছে শিবির মারবে, ছাত্র দল মারবে, সে বিএনপি দেখলে মারবে, জামাত দেখলে মারবে, ধরে নিছে। এখন বিএনপি এখন সে আদার্স আপনি বলেন যে বিএনপির এগেনস্টে যে কথা বলবে তাকে ধরতেছে। এখন দেখেন প্রচুর পরিমাণে আবার আবার সেই তুলে নিয়ে যাওয়া, হ্যাঁ সরকার বিরোধী কথা বলার কারণে এই গ্রেপ্তার ও গ্রেপ্তার, এই নাটক তো আবার শুরু হয়েছে। সো প্রশাসনের কোনো চেঞ্জ নাই, তাদের অর্ডার শুধু এক জায়গায় হাইকমান্ড থেকে আসলেই হয় যে বিষয়টা একটু ঠান্ডা করো, তো ওরা ওদের মতো করে। তো আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে, সামনে রাষ্ট্র ইলেকশনে ভিপি হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনে রাষ্ট্রটা বাস্তবায়ন করা, তারপরে গিয়ে ডিসিশন নিতে হবে। এবং ইচ্ছা এইবারে রাষ্ট্র ইলেকশন করাটাও যে পুরোপুরি নিজের ইচ্ছা বিষয়টা এমন না, শিক্ষার্থীদের চাওয়া সবকিছু মিলায়। তো সামনেরটাও একই অবস্থা আর কি। এবং একটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় ছাত্র সংসদগুলোর যে মেইন যে থিম বা মেইন যে ইখতিয়ার আছে, আমরা এবার বুঝতেই সেই ইখতিয়ারটা বুঝতে আমাদের অর্ধেক সময় চলে গেছে আর কি। সকল ছাত্র সংসদ যার যেটা ইখতিয়ার নাই, ইখতিয়ারের বাইরে অনেক ইখতিয়ার দিয়ে ফেলছিল। আবার এই 6 মাস ধরেন আমার রাষ্ট্র 34 বছর ধরে ছিল না। আমি রাষ্ট্র সাধারণ সম্পাদক হিসেবে আমার কনস্টিটিউশনালি যেটা বলা আছে যে আমাকে অফিস দপ্তর সামলাইতে হবে, আপনার অফিসিয়াল যত কাজ কাম আছে। এখন আমাদের অফিসিয়াল ইখতিয়ার হচ্ছে যে কালচারালি স্পোর্টস, তারপরে সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ করা, ডিবেট, লিটারেচার, এগুলো নিয়ে কাজ করা। এর বাইরে শিক্ষার্থীদের একটা বেসিক নিডি ব্যাপার আছে যেটা দীর্ঘ সময় ধরে তারা চাইতে পারে না। এই ব্যাপারগুলো আমরাও বলছি যে আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। তো এখানে যে গ্যাপটা হয়েছে, এখন শিক্ষার্থীদের কাছে চাওয়া মৌলিক যে চাওয়াগুলো, যেমন আবাসন, যেমন মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি, যেমন চিকিৎসা, ভালো মানের চিকিৎসা সেবা, তো এই ব্যাপারগুলো আমাদের ইখতিয়ারের বাহিরে। আবার আমরা চাইলে এগুলা নিয়ে কাজ করতে পারি, কিন্তু স্টুডেন্টরা ভাবছে বা আমরাই স্বপ্ন দেখেছি, দোষটা আমাদের। টোটাল আমি বলবো সকল ছাত্র সংসদের দোষ একটাই, দোষটা এটাই যে ওইটা অধিকার আদায় করে দিব, তবে রাকসুর কাজটাকে সামনে রেখে। রাকসুর ইখতিয়ার নাই, রাকসুর যত বাজেট আছে, আমার ছাত্র সংসদের যত বাজেট আছে, আমার 1 টাকা খরচ করার ইখতিয়ার নাই শিক্ষার্থীর চিকিৎসার পিছনে, আমার 1 টাকা খরচ করার ইখতিয়ার নাই শিক্ষার্থীর আবাসনের পিছনে। স্পোর্টস নিয়ে কাজ করতে হবে, ডিবেট লিটারেচার নিয়ে কাজ করতে হবে, কালচার নিয়ে কাজ করতে হবে, এইটাই। তো এর বাইরে আমরা বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে কথা বলতে পারি বা প্রশাসনের সাথে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরে অধিবেশন ডেকে আমরা এগুলো তুলে ধরে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি, যেহেতু দীর্ঘমেয়াদী। এখন শিক্ষার্থীদেরও একাংশের একটা মানে ধারণা আছে যে হয়তো ছাত্র সংসদ আমাদের আবাসন এনে দিবে, ছাত্র সংসদ আবাসন এনে দিবে না। আবাসনটার ব্যাপারে যতটুকু যা করা লাগে শিক্ষার্থী হিসেবে আমাদেরকে কিন্তু ইখতিয়ার বেঁধে দেয়া যে আমরা কতটুকু কি করতে পারবো।
আমরা কিন্তু কোনো সিন্ডিকেটে বসে সিদ্ধান্ত নিতে পারি না। তো এই জায়গা থেকে যতটুকু করার সম্পূর্ণটা করার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আমার এই জার্নিটার কতটুকু সফল এটার উপর ডিপেন্ড করতেছে আগামী থেকে। তো এখন পর্যন্ত জিএস হওয়ার পর পর্যন্ত এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য তাদের মৌলিক অধিকার রক্ষার্থে আপনারা কি কি কাজ করতে পেরেছেন? এখন এইটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি, যে আমরা কি করতে পারছি। ব্যাপারটা হচ্ছে আগে প্যারিস রোড বা আমাদের মাইকে দ্বারা আমরা বলতাম যে আমাদের এইটা এটা দরকার, শিক্ষার্থীরা বুঝতো যে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এখন যে ব্যাপারটা হয়েছে, এখন দাপ্তরিক ব্যাপার হয়ে গেছে। আমরা যখন একটা অধিবেশন কল করি, অধিবেশনে এজেন্ডাভুক্ত হয় যে আমার ক্যাম্পাসের রাস্তাগুলো খারাপ, আমাদের সভাপতি যিনি ভিসি স্যার আছেন ওনার কাছে উঠানো হয়। যে এজেন্ডাটা অ্যাপ্রুভ হয় প্রাথমিকভাবে, ওইটা গিয়ে এবার সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যায়। যেটা ইঞ্জিনিয়ারিং সেকশনে যাওয়ার কথা সেটা সেখানে যায়, যেটা সিন্ডিকেটে যাওয়ার কথা সিন্ডিকেটে যায়, যেটা একাডেমিক কাউন্সিলে যাওয়ার কথা একাডেমিক কাউন্সিলে যায়, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যায়। তারপরে গিয়ে ওই দপ্তর ইমপ্লিমেন্ট করে, প্রশাসনিক দপ্তর। তার মানে এখানে যে কাজটা আমাদের করার কথা, যে প্রশাসনকে তোলার কথা শিক্ষার্থীদের এই অধিকারটা নিয়ে, এটা শিক্ষার্থীদের যে ইশতেহারগুলো দেওয়া হয়েছে আবাসন নিয়ে বা সংশ্লিষ্ট যত কিছু, সবকিছু নিয়ে একাধিকবার আমাদের অধিবেশন হয়েছে, এজেন্ডাভুক্ত হয়েছে, কিন্তু কাজ রাকসু করে নাই এবং কাজ রাকসুর করার ইখতিয়ার নাই। সো রাকসুর যে ইশতেহার ছিল, একদিক দিয়ে রাকসু ইশতেহার পালনে কাজ করতেছে নিজের ইখতিয়ারের মধ্যে থেকে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে এবং এটাই করতেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে। যেমন লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরিতে এসি, যেটা আমরা আজকেই কিন্তু কোর্ট থেকে এসি গুলা চলে আসছে, সেন্ট্রাল লাইব্রেরিতে এসি চলে আসছে। সমস্ত ক্যাম্পাসের রাস্তাগুলা এখন আপাতত আমাদের চারুকলার ওই সাইডের একটা রাস্তা ছাড়া সকল রাস্তা মোটামুটি সংস্কার হয়ে গেছে। আবাসন আমরা হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে, আমাদের যেহেতু প্ল্যানিং, এটা এখনো পর্যন্ত বলা যায় না, আমরা আশাবাদী যে আমরা 7টা নতুন হল পাচ্ছি 10 তলা করে। তারপরে আমাদের 2টা নতুন একাডেমিক ভবনের প্রস্তাবনাও আছে, যেহেতু ক্লাসরুম সংকটের ব্যাপার আছে। ওয়াইফাই ধাপে ধাপে আমাদের প্রত্যেকটা হলে ওয়াইফাই চলে যাবে। তো এইখানে একটা মিসকনসেপশন হচ্ছে যে করতেছে তো প্রশাসন, রাকসুর কাজ কি? রাকসুর কাজটা এমন যে রাকসু শুধু প্রস্তাবনা এবং প্রপোজাল তৈরি করে দেয়া বা সহযোগী হিসেবে, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদেরকে যতটুকু ইখতিয়ার দিবে প্রশাসন, এবং কষ্টের ব্যাপার হচ্ছে প্রশাসন ইখতিয়ার যতটুকু আমাদের আছে সেটাও দিতে চায় না অনেক সময়। সো এখানে আমরা ধরেন এত কাজ করলাম, সাপোজ আমি ওয়াইফাই সার্ভেটা নিয়েই বলি। ওয়াইফাই দীর্ঘ সময় ধরে ওয়াইফাই নিয়ে প্রবলেম আছে। ওয়াইফাই সার্ভে আমাদের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক রাকসুর, সে ওয়াইফাই সার্ভে করে সুন্দর একটা রিপোর্ট তৈরি করে দিছে। আইসিটি দপ্তর যেটা আছে, আইসিটি সেন্টার, যখন এটা প্রচার করছে বা এটা নিয়ে কাজ করবে বলছে, রাকসুর যে এত কন্ট্রিবিউশন আছে বা রাকসুর যে এতবার তার সাথে গিয়ে কথা বলছে, তারপরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এতবার দৌড়াদৌড়ি করছে বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক, একটা বারের জন্য উনি এটা উল্লেখ করতে চায়নি। তার মানে রাকসু কোনো কাজ করেনি। ক্রিয়া খেলাধুলা সম্পাদকের বেলায় একই কথা, সে কাজ করতেছে, প্রচুর দৌড়াদৌড়ি করতেছে, সংশ্লিষ্ট দপ্তর তাকে কোনো অ্যাক্সেস বা কোনো জায়গায় যে হ্যাঁ এটা প্রশাসনের সাথে রাকসু এই সহযোগিতা করছে। পরিবেশ ও সমাজ কল্যাণ, শিক্ষার্থীদের যেই মানে এই যে ড্রেন থেকে শুরু করে প্রচুর পরিমাণে মশা, এগুলা নিধনে যেই পরিমাণ কাজ করতেছে প্রশাসন, একটা জায়গায়ও মানে এই কন্ট্রিবিউশনটা তাদের যতটুকু ইখতিয়ার, আমার বিশ্বাস, আমি এখনো পর্যন্ত বলতে চাই সাধারণ সম্পাদক হিসেবে, আমার প্রত্যেকটা সম্পাদক নিজ নিজ জায়গা থেকে প্রচুর পরিমাণে কাজ করতেছে। আমাদের এখানে মিডিয়া কম, একটা সমস্যা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেকটা দপ্তর, সংশ্লিষ্ট দপ্তর মানে রাকসুর না, রাকসুর সাথে সংশ্লিষ্ট যেগুলো আছে এই প্রশাসনিক দপ্তর যেগুলা, এগুলো এত নিচু মন মানসিকতার মানুষ বসে আছে এই জায়গাগুলোতে, মনে হয় যে ওদেরকে আমরা কোনো একটা জায়গায়, ওদেরকে যদি আমরা এই জায়গাটা দেই তাহলে হয়তো বা আমাদের এখানে শর্ট পড়ে যাবে। ব্যাপারটা এমন আর কি, যার কারণে মনে হয় শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে মনে করে যে হয় এটা তো প্রশাসন করতেছে, কিন্তু এর পিছনে একজন শিক্ষার্থী প্রতিনিধি কি পরিমাণ শ্রম দিচ্ছে এটা আসলে সামনে আসে না, এবং সামনে আসতেও দেয় না প্রশাসনের যেই জায়গাগুলোতে মানুষ বসে আছে। আমি আমার জায়গা থেকে এখনো পর্যন্ত বলতে চাই, আমার সম্পাদকরা সর্বোচ্চ চেষ্টা করতেছে নিজ নিজ জায়গা থেকে কাজ করার জন্য। শুধুমাত্র রাকসুর আপনার ডেইলি বা মান্থলি যে কাজগুলাই, এই কাজগুলাই রাকসুর
পেজে যায়, যে রাকসুর কাজ হিসেবে যায়, বাকিগুলো রাকসু সহযোগী হিসেবে কাজ করার ইখতিয়ার আছে, সেই ইখতিয়ার অনুযায়ী কাজ করে তারা। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র প্রশাসনের উপরে আপনাদের কোনো চাপ তৈরি করার সুযোগ আছে কিনা, যে শিক্ষার্থীদের মৌলিক অধিকার যে উন্নয়নগুলো প্রয়োজন? না, অধিকার আদায় হচ্ছে না বিষয়টা এমন না, অধিকার আদায় হচ্ছে। আমাদের আবাসন নিয়ে কাজ করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে। মানে মেইন ব্যাপারটা হতেছে যে প্রশাসন রাকসু তাদের ভিতরে কোলাবোরেশনটা আছে, ফাংশন করতেছে। ফাংশন করার পরে যে ব্যাপারটা, স্টুডেন্টদের মৌলিক কিছু চাওয়া, তাদের চাওয়াটাও অমূলক না এবং ফেলে দেওয়ার মতো না, খুবই বেসিক নিডি ব্যাপারগুলা। আমার থাকার মতো সুন্দর নিরাপদ একটা জায়গা থাকবে, আমার চিকিৎসার জন্য ভালো একটা মেডিকেল থাকবে, ডাক্তার থাকবে, আমার হলগুলাতে ওয়াইফাই থাকবে, লাইব্রেরিতে এসি থাকবে, এই তো শিক্ষার্থীদের কল্যাণে আর কি। শিক্ষার্থী, হ্যাঁ, খাবারের মানটা ভালো থাকবে, শিক্ষার্থীদের চাওয়া এগুলাই। তো আমি একজন শিক্ষার্থী হিসেবে আমিও এটাই চাই। কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে যে প্রশাসন, আপনি একটা জিনিস আজকে চিন্তা করেন যে 16-17 জন ভিসি চলে গেল, প্রত্যেক ভিসি যদি 2টা করে হল করতো, আজকে 30-35টা হল হইতো। আজকে আবাসন সংকট এক ফোঁটাও থাকতো না। কেন আছে? তাদের সদিচ্ছা ছিল না, তারা সেটা করে নাই। সো এই জায়গায় আপনার এখানে আরো কিছু ব্যারিয়ার আছে আর কি। যেমন এই হলগুলা যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে, এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রত্যেকের না হোক 50-60% যারা আছে, যাদের বাসার ডিজাইনটা এমন ভাবে করা, নিচতলায় তাদের বাসা, উপরে সবগুলা মেস, ছোট ছোট কবরের মতো ছোট ছোট মানে রুম বানানো আর কি। সো এই হলগুলা যদি হয়ে যায়, তাদের যে ব্যবসা বা তাদের পুরো বাড়ি ভেঙে আবার নতুন করে তৈরি করা লাগবে। এই যে হাজার হাজার কোটি টাকার লস, আপনি হয়তোবা একটু খোঁজ নিলে জানতে পারবেন যে রাজশাহী, বিনোদপুর, মেহেরচন্ডী, কাজলা, এই এলাকার মানুষের প্রত্যেক ঘরে ঘরে একটা করে মেস আছে। তো এখান থেকে একটা চাপ পাইতে পারে প্রশাসন। এই ভয়টাও, যতই বলুক না কেন যে না আমাদের এই ধরনের কোনো ক্রাইসিস নাই, এই ধরনের ক্রাইসিসই আছে। কর্মকর্তা কর্মচারীরা এমনও হইতে পারে যে হ্যাঁ, কাজ বন্ধ করার হুমকি দিয়ে দিতে পারে, স্যার আমরা কিন্তু এই জায়গা থেকে অফ যাবো, আমরা কিন্তু কাজ করবো না। সো এই বহুমুখী সমস্যা আছে, যেগুলো শিক্ষার্থীদের কাছে আসলে সবসময় বলা হয়ে ওঠে না, যে আমরা এই ক্রাইসিস গুলোর মধ্যে আছি আর কি। তো আমার বিশ্বাস এখন পর্যন্ত, এখনো 6 মাস সময় আছে, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, এটা বিশ্বাস। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ উত্তর ছিল। তো আপনার রাজনৈতিক ক্যারিয়ারে একটা প্রশ্ন বারবার ওঠে, শিবিরের সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা? শিবিরের সাথে দেখেন, একটা বক্তব্য যখন আমরা দেই, বক্তব্যটার কিছু অংশ কাট করা হয়। শিবির জুলাই বিপ্লবের সময় আমাদের সাথে যেই পরিমাণ সংশ্লিষ্ট ছিল তাদের, এবং তারা আমাদেরকে নিয়ে যেই পরিমাণ ভাবছে, অন্য কোনো রাজনৈতিক সংগঠন আমার মনে হয় না যে ভাবছে। তাদের বাসায় থাকছি, তাদের সিকিউরিটিতে থাকছি, আমরা মুভমেন্ট করছি। প্রত্যেক যে জুলাই রিভলিউশনে লিড দিছে, ছাত্র দলও এটাকে স্বীকার করতে হবে। যদি স্বীকার না করে তাহলে সে মুনাফিকি করতেছে। আমার তাদের স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয়েছে। রাজশাহীর মতো জায়গায় প্রত্যেক অলিগলিতে আমি আমার জায়গা থেকে বলি, সো আমি যার যতটুকু, এবং এটাও সত্য কথা, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীবনে যত নোংরামি নষ্টামি হয়েছে, তার 30% যদি ছাত্র দল করে থাকে, 70% শিবির করছে। তারা তাদের বিশাল একটা বাহিনী নিয়ে আমার উপর মানে ঝাঁপায় পড়ার মতো একটা অবস্থান তৈরি করছে একটা সময়কে, বিশাল। কিন্তু যতটুকু কন্ট্রিবিউশন তাদের আমার লাইফে আছে, এটা আমার জন্য বিশাল। আমি সেই 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত, 10 সেপ্টেম্বর পর্যন্ত আমি তাদের যেই সেফ হাউস, সেখানে আমি ছিলাম, শেল্টারে ছিলাম। সো ওই জায়গাগুলো আমাকে স্মরণ করতেই হবে আর কি। তো আর একটা কমন একটা ব্যাপার হচ্ছে যে আমার ডিপার্টমেন্ট, আমার মাদ্রাসা, আমার বাসা, আমার এরিয়া, এই ব্যাপারগুলো মানে খুব সহজে কেন যুগে যুগে মানুষ মানে শিবির হিসেবে, যে মানে মানুষের একটা হয় না যে ক্ষমতাসীন যারা থাকে, এদের শিবির পরিচয়ের জন্য যথেষ্ট, যে মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে, তারপরে আপনার নামাজ কালাম ঠিক মতো পড়ে, তারপরে ইসলামিক একটা মূল্যবোধে বিশ্বাসী, এই ব্যাপারগুলো আসলে না শিবিরকে দোষ দিব, না বাংলাদেশের ওই জায়গাগুলোকে দোষ দিব।
কারণ দোষ দিব না, আবার দিতেও হয়। কারণ আমি নামাজ পড়বো, এটা আমার আমার ধর্মীয় শিক্ষা। আমি কি পাঞ্জাবি পরবো, আমার কি ড্রেস আপে থাকবো, আমার বেশভূষা কেমন হবে, এই ব্যাপারগুলো তো আমার ফ্যামিলি থেকে পাওয়া, আমার সোসাইটি থেকে পাওয়া। এই জায়গাটাকে খুব সহজে ট্যাগিং করে দেওয়া হয় যে হ্যাঁ এইটা ওরাই করে, শুধু শিবিরই করে। এটা শিবিরই করে। এখন শিবির করতেছে, শিবির তো খারাপ কিছু করতেছে না, সে নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, দাড়ি রাখতেছে, পাঞ্জাবি পড়তেছে, খারাপ কিছু করতেছে না। আপনারা কেন করেন না, সেটাই তো প্রশ্ন। তাই না? আপনারা কেন করেন না? এখন ব্যাপারটা হইতেছে যে আমার আহ শিবির হোক ইসলামিক একটা ইসলামিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে চাইতেছে, তারা কাজ, আপনার ডেমোক্রেটিক, ঠিক আছে, ডেমোক্রেসির সাথে আপনি আপনি আপনার ধর্মীয় মূল্যবোধের যে জায়গাটা আছে এটাকে আপনি একবারে ছেটে ফেলে দিবেন? আপনার দল দাড়ি রাখলে আপনি সেই দল কেন করতে হবে আপনাকে? যেই দল দাড়ি রাখলে, পাঞ্জাবি পড়লে আপনাকে সহজেই শিবির ট্যাগ দিবে, জামাত ট্যাগ দিবে। বিএনপির বুকে হাত দিয়ে বলতে পারবে না, বিএনপির রিমোট লেভেলের অনেক নেতা কর্মী আছে, আপনার ছাত্র দলের অনেক নেতা কর্মী আছে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, ওকে সহজে বলে দেয় তুই শিবিরের সাথে চলাফেরা আছে তোর, তুই তো জঙ্গি বা তুই তো শিবির করিস। এটা তাদের দলেও আছে। সো এটা নিয়ে আমি ন্যূনতম আমার কনসার্ন নাই যে আমাকে কে শিবির বলতেছে, কে কি বলতেছে, আমাকে ছাত্রলীগ না বলতে হয়েছে। এবং এটা আমার আমার একটা ইয়া আমার যে জীবনের সব থেকে বড় পাওয়া, যে আমার জীবনে কখনো আমার চোখে বঙ্গবন্ধু রচনাও লেখা লাগেনি। মিছিল তো পরে থাক, হলে আমি এই থিঙ্কিংটাও বিশ্বাস করি না হলে উঠতে গেলে ছাত্রলীগ করতে হয়েছে। আমি হলে কেন উঠবো? আমার যদি ইথিক্স বিক্রি করে আমাকে ছাত্র মানে একটা সুবিধা নিতে হয়, আমি সেটা নিব না, সোজা হিসাব। এটা আমার মেরুদণ্ড। সো আমার কাছে ওইটাও, আমাকে ছাত্রলীগ না বললে হয়েছে। আর যা বলবে ওকে, ডান বাম, বামপন্থীরাও জুলাইয়ে অসামান্য অবদান ছিল, ছাত্র শিবিরের অবদান ছিল, ছাত্র দলের অবদান ছিল, আর কোনোটাই, আমি সবপন্থী আর কি। যখন আমি সকালবেলা শুরু করি, যদি ধরেন যে ছাত্র দলকে নিয়ে একটা পোস্ট দিলাম, শেষ হয় আমাকে শিবিরের বিরুদ্ধে পোস্ট দিয়া, জামাতের বিরুদ্ধে পোস্ট দিয়া। সো আমি কারো না, আবার যার পক্ষে যখন যাই আমি তার, বিষয়টা এমন। কিন্তু আমি আমার ইথিক্যাল গ্রাউন্ড ঠিক রেখে আমি কাজ করতে চাই, কখনো কারো সেবাদার হিসেবে কাজ করতে চাই না। তো গণভোট সহ সংসদে প্রায় 20টা অধ্যাদেশ বাতিল হয়েছে। বাতিল বলতে সংসদে প্রস্তাবনাই হয়নি, তো সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে। এই বিষয় সম্পর্কে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? মুনাফিক কি আর কি এই ব্যাপারগুলো। আমার কাছে খুবই অবাক লাগে, যখন গুম অধ্যাদেশটা বাতিল হচ্ছিল তখন ইলিয়াস আলীর স্ত্রী ওখানে সংসদ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। তার কতটুকু কি অবদান ছিল। আর একজন গুমের কথা বলে, আমি আমি জানি না যে এই ধরনের শান্তিপূর্ণ গুম কিভাবে সম্ভব। ভারতে বসে স্কাইপে মিটিং করা, নুডলসের বাটিয়াতে মিটিং করা হয়, জোট যখন ছিল আর কি, তখন মানে অনলাইনে মিটিং করা যায়, তাদের নেটওয়ার্ক ইউজ করে তাদের বাসায় থেকে নিরাপত্তার সাথে থেকে গুম হওয়া যায়। এটা আমার জানা নাই আর কি, যেটা স্বরাষ্ট্র মন্ত্রী বলেন। এটা এখনো পর্যন্ত খোলাসা না যে উনি যে গুম হয়েছিলেন কিনা। উনি যদি অ্যাকচুয়াল গুমের ফিলটা বুঝতো, অ্যাকচুয়াল গুম না, শুধুমাত্র যারা জেল খাটছে সামান্য। আমার বাবাকে তো আমি দেখছি একটা জেলে ইলেকশনের সময় একটা ছোট একটা এই ধরনের একটা রুমে তাদের 41 জনকে রাখা, কর্নার একটা ওয়াশরুমটাও এই হাইটের। সো ওইখান থেকে ওই ওয়াশরুমের পানি আসতেছে তাদের দিকে। এই যে সিচুয়েশন, 41 জন এই একটা রুমে থাকা, একটা মাত্র ফ্যান ঘুরতেছে মাথার উপরে, জেল জীবনে অতিষ্ঠ হওয়ার মতো। তো সেখানে মানে গুম গুম জিনিসটা এত শান্তির কিছু না। যেটা সালাউদ্দিন সাহেবের জীবনে যেটা আসছে ওইটা গুম না, ওইটা পিকনিকে গেছিল। সো ব্যাপারটা উনি ওই গুমের কষ্টটা বুঝবে না। যেই কমিশনগুলো ছিল, যারা ভুক্তভোগী তারা ছাড়া এই পেইনটা আসলে কেউ বুঝবে না। এখানে কেউ, আমার মনে হয় না যে এরা ভুক্তভোগী আছে। এই সংসদে 300 মানুষই, আমি বলতে চাই, কোনো না কোনো দিক দিয়ে তাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ, নতুন বাংলাদেশ আছে। কিন্তু তারা মুনাফিকি করে, তারা মাজলুম থেকে জালিম হয়ে উঠছে। এই জন্য তারা এই ব্যাপারগুলো নিজেদের স্বার্থে হোক বা অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নে হোক, তারা এই ব্যাপারগুলো ভুলে গেছে। এবং সংসদ আগের থেকে মানে জমজমাট হয়ে গেছে। এখন সবার হাতে ফোন আছে, সবাই দেখে, সবাই মানুষের চোখের নজর অবজার্ভ করে, সবাই সবার হাতের নজর অবজার্ভ করে, হাত কোন দিকে কি হইতেছে, চোখ কি বলতেছে, মুখ কি বলতেছে, কান কি মানে শুনতেছে আর কি। সো এই জায়গাগুলা এখন মানুষ দেখে বুঝে যে কোনটা নিজের মুখ থেকে আসতেছে আর কোনটা অন্যের মুখ থেকে আসতেছে। তো এই ব্যাপারগুলো আসলে
মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এগুলা আমি এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই যে এটা কোনো বাংলাদেশপন্থী মানুষের আহ এই ধরনের কাজ করবে না আর কি, যে যেই সংস্কার প্রস্তাবনাগুলা সেগুলা নিয়ে তাদের যে ডিরেক্ট ভেটো দেওয়ার যে ব্যাপারগুলো আর কি। সো এই আর কি। তো আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে, গণ অভ্যুত্থানের পর এনসিপি নিয়ে যে একটা উন্মাদনা ছিল এখন সেটা সীমিত হয়ে গেছে, তো সেটার কারণ হিসেবে আপনি কি দিচ্ছেন আসলে? কারণ যদি এনসিপির জায়গা থেকেই বলি, এনসিপির প্রচুর পরিমাণে নেতৃত্ব কম, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বেশি ছিল। তারা মানে কি যখন তাদের নিজেদের সাংগঠনিক হওয়া দরকার ছিল, প্রচুর সাংগঠনিক এই মানুষগুলো আমি জানি, আক্তার ভাইরা ওনারা একটা সময় গিয়ে ছাত্র রাজনীতি করে আসছে, তারা সাংগঠনিক। সো এই জায়গা থেকে তাদের গ্যাপটা হচ্ছে, তাদের ভিতরে ডানপন্থীও আছে, বামপন্থীও আছে, কিন্তু ভয়াবহ ব্যাপার হইতেছে তাদের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা আগে ডানপন্থী ছিল, পরে গিয়ে বামপন্থী হয়েছে, এখন ডানপন্থীও না বামপন্থীও না। এই মানুষগুলো হচ্ছে ডেঞ্জারাস। তারা যেই রাজনৈতিক দলে থাকবে সেই রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাবে। আগে শিবির করছে, পরে গিয়ে বাম করছে, এবার শিবিরের ব্রেন বামের ব্রেন দুইটা মিলে একসাথে হয়ে ওদের ব্রেনটা যে কোন জায়গায় কিভাবে ফাংশন করে নিজেরাও জানে না। ব্যাপারগুলো এমন হয়ে গেছে আর কি। তো এই মানুষগুলো এনসিপিতেই থেকে এনসিপিটাকে হাতে করে নষ্ট করছে আমার মনে হয় আর কি। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা একটা রাজনৈতিক দল, তাদের মিডিয়া কমিউনিকেশন সংশ্লিষ্ট কারণ বা যৌক্তিক কারণেই তাদের অভিজ্ঞতা কম, তাদের নিজস্ব মিডিয়া হাউস নাই। মিডিয়া হাউস কখনো নিজস্ব থাকে না, এটা কথাটাও কেমন, কিন্তু এটা বলতে হয় যে বিএনপির কেনাও অনেক মিডিয়া হাউস আছে, জামাতের কেনাও অনেক মিডিয়া হাউস আছে। তো সেই জায়গা থেকে এনসিপির স্বাভাবিকভাবে কোনো মিডিয়া হাউস নাই, কোনো ন্যারেটিভ বিল্ডিং বা ন্যারেটিভ ভাঙার মতো কোনো প্রমিনেন্ট কোনো জায়গা নাই। সেই জায়গা থেকে ধুমায়া মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। ও যখন উপদেষ্টা ছিল, যখন এনসিপি গঠন হয়েছে, যখন এখন মানে পুতুল বানায় ফেলছে এনসিপি কে। কতগুলা অনেক নেতার নামে এই শত কোটি টাকার অভিযোগ, এই অমুকের পিএস এর নামে এত কোটি টাকার অভিযোগ, সবগুলা মিথ্যা প্রমাণিত হইতেছে পরে গিয়ে। যখন ট্রায়াল দেওয়ার দরকার ছিল দিয়ে, মানে এনসিপিটাকে একবারে যখন মানুষের কাছে স্তরে স্তরে মানে এইটা বুঝানোর চেষ্টা করছে আর কি, যে হ্যাঁ এদের ভিতরে দুর্নীতি আছে, এরা এই করছে ওই করছে, একটাও তো প্রমাণ করতে পারে নাই। সবগুলোর একই অবস্থা। সো এনসিপি আমার মনে হয় যে এনসিপি ভিকটিম এখানে। তো এখন রাজনীতি ভালো করতেছে, কেন বলবো ভালো করতেছে, আমার মনে হয় তারা 6 জন সংসদে যে পরিমাণ কাজ করতেছে এবং মানুষের মুখে সকল স্তরের মানুষের কথাই শুনি, যে এই 6 জন না হয়ে এরা যদি 60 জন হইতো আর কিছু লাগতো না। কারণ জামাতের ও যারা আছেন, আমার মনে হয় যে এটাও আরো ভাবা দরকার ছিল যে জামাতের যারা আছেন এনাদের ভিতরে কতটুকু ক্যাপাসিটি, কতটুকু কোয়ালিটি আছে আর কি। আমির হামজা সাহেব যেটা করে এটা একজন সংসদ সদস্যের কাজ না। তারপরে আপনার মানে এমন অনেকেই আছে হয়তোবা দীর্ঘদিন ধরে তারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু এটা কোনো কথা হইতে পারে না। বিএনপির অনেকেই আছে, বিএনপির বাবর সাহেব আছেন, বাবর সাহেবকে নিয়ে এখনো পর্যন্ত একটা বিতর্ক হইতেছে না কেন? আমির হামজাকে নিয়ে এখনো বিতর্ক হইতেছে। আমার মনে হয় যে জামাতের আমিরের উচিত এখন ট্রেন করা তাদেরকে অ্যাজ এ বিরোধী দল। বাংলাদেশের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। বিরোধী দল এক্সিস্টই করে মানে বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছে এদের সব থেকে মজা হইতেছে যে যুগে যুগে এরাও মানে ওই পাশের বাসার ভাবির মতো বিরোধী দল পায় আর কি। যে মানে জামাই বিদেশ, এখন যে যার মতো, মানে এইগুলা বলতে হয় কেন ঝড় তুলে ফেলবে। বিরোধী দল তো ক্ষমতাকে প্রশ্ন করার জন্য তাদেরকে এই জায়গাগুলোতে বসানো হয়েছে। তারা কেন মানে আজকে এই বিভিন্ন ধরনের মানে এদেরকে যত বোল্ড হওয়ার কথা, বোল্ড আমার মনে হয় না যে 10% হইতে পারতেছে। কোন পলিসি মেকিং এর জায়গায় বন্ধ বা কে তাদেরকে আটকায় রাখতেছে, এই প্রশ্নগুলো আসলে থেকেই যায়। আমরা যারা মানে ইয়াং এই লিডারশিপ গুলা নিয়ে একটু ঘাটাঘাটি করি, আমাদের কাছে প্রশ্ন থেকে যায় কোন জায়গায় তাদেরকে আটকায় রাখতেছে বা কোন জায়গায় তাদেরকে মানে ট্রেনিং করা থেকে বিরত রাখতেছে। একজন সংসদ সদস্যের যে ক্যাপাসিটি, যে অ্যাটিটিউড থাকতে হবে, যেই গ্রহণযোগ্যতা বা মানে তার বক্তব্য মানুষ কোট করতেছে, মানুষ টিভির সামনে গিয়ে বক্তব্য শুনতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে মানে যারা ক্ষমতায় থাকে এদেরকে নিয়ে মানুষের এক্সপেকটেশন থাকে না, কোনো এক্সপেকটেশন নাই, কারণ ওরা কি করবে ওইটা মানুষ জানে।
ওদের থেকে, ওদের মুখ থেকে কোন কোন খাবার ছিনে আনতে পারবে ওইটার জন্য মানুষ বিরোধী দলের তাকিয়েছে। দিকে তাকায় থাকে, তাদের থেকে শতভাগ হতাশ হয়। মানে সংসদ অধিবেশনটা পেনাল্টি কিকের মতো হয়, যে আমার বিরোধী দল কয়টা গোল দিতে পারতেছে ওইটার দিকেই মানুষ তাকায় থাকে, টান টান উত্তেজনা থাকে, শতভাগ আশাহত করে মানুষ টিভি অফ করে দিয়ে, দূর আমি আর পরের অধিবেশন দেখবই না। বাংলাদেশের মানুষ ক্রিকেট এবং সংসদ দুইটাকে একভাবে ফলো করে। ক্রিকেট হাই হেরে যাওয়ার পরে বললে আর বাংলাদেশে সাপোর্টই করবো না, পরের দিন ঠিকই আবার বাংলাদেশ করতে যায়। সংসদেও একই, আজকে হতাশ হইতেছে বিরোধী দলের ব্যাপারে, কালকে আবার হ্যাঁ বিরোধী দলের, আচ্ছা ওই ভাই ভালো কথা বলছে, ঠিক আছে তাহলে আমি আরেকটু দেখি। তো মানুষের উন্মাদনা এখনো পর্যন্ত সংসদ দিয়ে এটাই আছে, এবং এটাই থাকা উচিত। বিরোধী দলের দিকেই তাকায় থাকে, সরকার দলের দিকে ন্যূনতম মানুষের এক্সপেকটেশন থাকে না, কারণ তারা যেই এজেন্ডা নিয়ে আসছে তারা সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। তারা এবং তাদের থেকে কতটুকু আপনারা ইমপ্লিমেন্ট করে নিতে পারতেছেন, এটা হচ্ছে বিরোধী দলের কাজ, সেটা করতেছেন। তো নেপাল এবং বাংলাদেশে যে দুইটা গণঅভ্যুত্থান হয়েছে, তো দুইটা গণঅভ্যুত্থানের মধ্যে আপনি মানে কেমন সামঞ্জস্য এবং কেমন প্রেক্ষাপট দেখছেন? দেখেন, টোটাল প্রেক্ষাপট আলাদা। আলাদা কেন বলতেছি, এখানে ব্যাপার হচ্ছে নেপালের এনভায়রনমেন্ট আলাদা, নেপালে অন্য দেশের ছায়া আছে। অন্য দেশের ছায়া আছে বলতে আপনি কেপি শর্মার কথা বলেন বা যার কথাই বলেন না কেন, এরাও, এদের ভিতরে ভারতের মদতপুষ্ট বা অন্য অন্য দেশের মদতপুষ্ট এই ব্যাপারগুলো ছিল, ঘুরে ফিরে তারাই কিন্তু প্রধানমন্ত্রী বা এই ব্যাপারগুলোতে আসতো। বাংলাদেশে 17 বছর ধরে একজনই ছিল, তার যেই সেট আপটা ছিল, এই টোটাল সেট আপটাকে আমাদের ভাঙতে হয়েছে। এবং তাদের যে গণঅভ্যুত্থানের নেতা, তারা হচ্ছে মাঠ পর্যায়ে খুব কম কাজ করছে, তারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করছে। আমাদের নেতারা মাঠ পর্যায়ে কাজ করছে, মাঠ পর্যায়ে কাজ করার পরে তাদেরকে মন্ত্রিসভার অফার পর্যন্ত দেওয়া হয়েছে, তারা সেটা নেয় নাই। সো এই যে ব্যাপারটা, এবং ডিপ স্টেটের কথা শুনে আমাদের গণঅভ্যুত্থানের নেতারা কিন্তু 29 সাল পর্যন্ত বা 27 সাল পর্যন্ত তারা কিন্তু ক্ষমতা থাকতে পারতো, তারা সেটাও থাকে নাই। তারা চাইছে বাংলাদেশের স্টেপ সেই আগের জায়গাটা, সেই গণতন্ত্রের আসল জায়গাটা ফেরত পাক আর কি। তো এইটা আমি বলবো যে এটা টোটালি ডিফারেন্ট, কিন্তু হতাশার জায়গা ওই যে একটা ইজম কাজ করছে, সেই জায়গা থেকে অনেকাংশেই আমি এখনো বলি যে 6টা না, আমাদের এখান থেকে এনসিপি থেকেই 60টা পাওয়ার আশা ছিল। মানুষের যেই পরিমাণ আকাঙ্ক্ষা ছিল, বিএনপি জামাত, বা আমার মনে হয় যে এনসিপি যদি ঠিকঠাক মতো ফাংশন করতে পারতো, বিএনপি জামাত তাদেরকে বলতো তোমরা কোন কোন আসন তোমরা দাঁড়াবা, আমরা সেই আসনগুলো আমরা ছেড়ে দিব, এটা এমনও হইতে পারতো আর কি। আমার কাছে মনে হয় যে মানে তাদের যে পরিমাণ গ্রহণযোগ্যতা আমি দেখছি, বা আমি আমার ছোট জায়গা থেকে, রাজশাহীর মানুষ, জামাত বিএনপি বলেন, 1 মাস 2 মাস 3 মাস তারা কিন্তু তাদের জায়গা থেকে যে কোনো একটা কাজ করার আগে সালাউদ্দিন এটা কিভাবে করলে ভালো হয়, মানে আমাদের যেই পরিমাণ তারা গুরুত্ব তারা দেওয়ার চেষ্টা করছে। একটা সময় গিয়ে তারা তাদের প্রতিপক্ষ মনে করছে, এবং এটা রাজনীতির ভাষায় খুবই সিম্পল একটা ব্যাপার আর কি, যে যখনই কেউ উঠে যাইতে চাচ্ছে, বাপও চেষ্টা করবে যে ছেলেটা আমার একটু নিচে থাক, আমার উপরে কেউ না উঠুক আর কি। তো এই জায়গা থেকে আসলে দুইটা টোটালি আলাদা। এবং যিনি এখন প্রধানমন্ত্রী বালেন শাহ, উনি আগে মেয়র ছিল, সো কাঠমান্ডুর মেয়র ছিল, সেই জায়গা থেকে ওনার ওয়ে আর আমাদের নাহিদ ইসলামের ওয়েটা এক হবে না, টোটালি আলাদা। তবে ক্ষোভের জায়গা থেকে মাঝে মাঝে বলি যে মানে আমরা তো ক্যাম্পাস এরিয়ার, সো ক্যাম্পাসের জায়গা থেকেই বলি যে যদি 10%ও নষ্ট হয়, সেটা হচ্ছে একটা ইজমের জায়গা থেকে কাজ করে নষ্ট হয়েছে। যে স্বাভাবিকভাবে ঢাবির যে নেতারা ছিল তারা হচ্ছে ন্যাশনাল লিডার হয়ে গেছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিছে তারা হচ্ছে লোকাল লিডার হয়ে গেছিল, তাদেরকে যথেষ্ট পরিমাণ আপনার কি বলা হয় যে চাপায় দেওয়ার চেষ্টা করছে। এই জায়গা থেকেও যারা চাপায় দেওয়ার চেষ্টা করছে তারা একটা সময় গিয়ে মানে তারা এটার ফয়সালা পাইছে। আমার মনে হয় যে সব থেকে ভালোভাবে ফাংশন করতে পারতো রিভলিউশনের পরে সারা দেশের ছোট বড় যত মানুষ ছিল যারা রিভলিউশনের নেতৃত্ব দিচ্ছে, এখন তো মিডিয়ার যুগ ছিল, বের করা আপনাদের জন্য খুবই ইজি হতো। তো তাদেরকে একসাথে নিয়ে যদি আপনারা ভাবতেন যে আজকে আমি স্বাভাবিকভাবে আমি ইন্টারেস্টও দেখাই নাই যে 5 তারিখের পরে এই ব্যাপারগুলো আসলে আমি কখনো বলিও না। 5 তারিখের পরে আমি ঢাকায় আসবো,
এসে তাদের শপথ অনুষ্ঠানে এসে আমি হাতে তালি দিব, এটা আমি ইন্টারেস্টেড ছিলাম না। কারণ আমার তখন রাজশাহীর বিভিন্ন থানা, বোয়ালিয়া থানা সহ বিভিন্ন থানা মিলে 250 অস্ত্র গায়েব হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। তো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যেমন চট্টগ্রামের যারা সমন্বয়ক ছিল তারা বা কয়েকজন কিন্তু তারা ঢাকায় চলে আসছিল ওই দিনই 5 তারিখেই। তো আমার কাছে মনে হয়েছে যে না, 5 তারিখের পরে আমি আমি একবারের জন্য আমি চেষ্টা করি নাই ঢাকায় আসার। তারপরে আমি 1.5 মাস বা 2 মাস পরে আমি ঢাকায় আসছি সার্জিস ভাইয়ের সাথে দেখা করতে। পোষ্যকোটা 2 মাস না, তারও বেশি, 2-3 মাস পরে আসছি। কারণ ওই অস্ত্র লুট, ওইটার পরে আবার বন্যা ইস্যু আসলো, এই সব মিলায় আমাদের অনেক সময় চলে গেছে। তারপরে যখন পোষ্যকোটা ইস্যুটা আসলো, কাজ করার মতো সময় চলে আসলো, তখন এসে সার্জিস ভাই, মাহিন ভাই এদের সাথে আমি যোগাযোগ করা শুরু করলাম আর কি। তো এর আগ পর্যন্ত কিন্তু মানে আমাদের একটা ক্ষোভের জায়গা ছিল যে ন্যূনতম পরামর্শের জায়গা থেকে আমরা তো একটু হলেও দিতে পারতাম। উত্তরবঙ্গ বলেন বা সবকিছু ডিসেন্ট্রালাইজ করাই তো আমাদের একটা স্বপ্ন ছিল, যে একাডেমিক সেক্টর হোক, প্রশাসনিক সেক্টর হোক, এই ব্যাপারগুলো ডিসেন্ট্রালাইজ হবে। তো আমাদের একটা মতামত ছিল, এটা তারা নেওয়ার প্রয়োজন মনে করেনি। তো যাই হোক, একটা আকাঙ্ক্ষা থাকেই সবার। যেমন আমার আন্ডারে যারা আন্দোলন করছে বা আমাকে সামনে রেখে যারা আন্দোলন করছে, এই মানুষগুলা তারা নেতৃত্ব দিতে পারতো, কিন্তু আমাকে সামনে রেখে তারা আন্দোলন করছে। স্বাভাবিকভাবে তারা এক্সপেক্ট করছে যে ঢাকায় যারা আন্দোলন করছে তারা যদি তাদের মানে আন্দোলনকারীদের জন্য এত কিছু করতে পারে, আমি রাজশাহীর মানুষ, আমি কেন রাজশাহীর মানুষের জন্য এত কিছু এইটা করতে পারবো না? ঢাকায় একটা সামান্য রাবার বুলেট এখানে খেয়ে সে আপনার আহত জুলাই যোদ্ধার কার্ড পেয়ে যাচ্ছে, আমার ওইখানে বুকে গুলিবিদ্ধ, গুলি এখনো বের করা যায় না, মাথায় গুলিবিদ্ধ, তাদেরকে জুলাই আহতের সার্টিফিকেট আমরা নিয়ে দিতে পারি নাই। এমন অনেক হতাশার কথা আমাদের আছে। তো এই জন্য মানে আমি কাউকেই দোষারোপ করি না, বা আমি মনে করি যে দোষটা বাংলাদেশের মানুষেরই। বাংলাদেশের মানুষ যুগে যুগে ধোঁকাই খায়, যে যখন মানুষের দরকার হয় ঝাঁপায় পড়ার পরে কাউকে নেতা বানাইতেছে, সেই নেতারাই হয়তো বা তাদের জায়গা থেকে, তাদের সময় স্বল্পতা হোক বা তাদের অবহেলার কারণে হোক, তারা মানে শুধুমাত্র সেন্ট্রালি যে জায়গায় মিডিয়া আছে, যে জায়গায় অনেক হাইপ আছে, সেই ব্যাপারগুলো দেখে রিমোট এরিয়া গুলোতে তারা নজর দেওয়ার প্রয়োজন মনে করতেছেন। তো যেটা বলতেছিলাম যে রিভলিউশনের ওয়েটা টোটালি ডিফারেন্ট, গভর্নমেন্ট মানে ব্যাপারটাও টোটালি ডিফারেন্ট। এবং ওখানে আমি বলবো যে নেপালটা এত সুন্দর করে ফাংশন করতে পারতেছে কারণ ওখানে আপনার অন্য দেশের দালাল নাই রাইট নাও আর কি। আগে যারা ছিল এই জন্য হয় নাই, এখন অন্য দেশের দালাল গুলা এসে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা মিডিয়া হাউসে, প্রত্যেকটা প্রশাসনিক আমলাতান্ত্রিক জায়গাগুলোতে কেউ কোনো সেক্টর, আই রিপিট, কোনো সেক্টর বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এখানে ভারতের মদতপুষ্ট কেউ নাই। প্রত্যেকটা ছোট বড় সেক্টরে, শিক্ষক জায়গা থেকেও শুরু করে, ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে, ইউনিভার্সিটি কর্মকর্তা থেকে শুরু করে, প্রত্যেক সেক্টরে পার্শ্ববর্তী দেশের দালালরা বসে আছে। সো তাদের মানে ডিসিশন গুলো যখন এসে আমার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাইবে, তখন বাংলাদেশ স্বাভাবিকভাবেই নিউট্রালি ফাংশন করতে পারবে না। এটা একটা বডি, ইটস এ বডি। সো একটা বডির একটা অর্গান যদি কাজ করা বন্ধ করে দেয় বা অন্য একটা জায়গার এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত হয়ে যায়, তার মানে আমার পুরো একটা সেক্টর ফাংশন করতে পারতেছে না। আমার কর্মচারীরা ঠিক মতো ফাংশন না করলে কর্মকর্তারা তারা মানে 25% তারা তাদের জায়গা থেকে অসহায় হয়ে পড়বে। কর্মকর্তারা 25% অসহায় হয়ে গেলে আমাদের তার উপরে যারা আছে তারা 50% কাজ করতে পারবে না। এইভাবেই চলতেছে বাংলাদেশ পরিস্থিতি। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, বর্তমান শিক্ষামন্ত্রীর যে পদক্ষেপগুলা নিয়েছে তোমার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, সেগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য থাকবে কিনা? দেখেন, আমি যখন মন্ত্রিসভা গঠন হয় আমি একাধিকবার পোস্ট দিছি যে হ্যাঁ, মিলন সাহেব, এসএম হক মিলন স্যার উনি শিক্ষামন্ত্রী হোক, কারণ ওনার তখনকার পদক্ষেপগুলা। কিন্তু উনি তখন প্রতিমন্ত্রী ছিল, তার উপরে মন্ত্রীও ছিল। সো এখন উনি মন্ত্রীর কাজ হেলিকপ্টারে গিয়া নকল ধরা না, আর জায়গায় জায়গায় একটা ডায়লগ দেয়া না যে নকল আর হবে না, ভালো করে পড়াশোনা করো। নকল হবে না, নকল হয় কেন, এই জায়গাটা কি মিলন সাহেব একবারও ভেবে দেখছে? শিক্ষা ব্যবস্থা শিক্ষকগুলাকে দলীয়করণ করে রেখে, শিক্ষকগুলাকে টাকা দিয়ে
এখানে মানে চাকরি দিয়ে মানে এই জায়গাগুলোতে যেখানে শিক্ষা ব্যবস্থাই নাই সেখানে শিক্ষার্থীরা তো নকল করবেই। নকলটাই তো তাদের কাছে এখন একটা আর্ট। তারা দেখে দেখে তারা তারা কাউকে লুকায় লিখতে পারতেছে, ওইটাই তো ব্যাপার। গ্রাম এলাকায় যান না, প্রত্যেকটা টিচার ক্লাসে এসে ঘুমাইতেছে, শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মতো খেলাধুলা করতেছে, প্রেম করতেছে, গল্প করতেছে। আপনি শিক্ষা ব্যবস্থার নামে খোঁজ নাই। আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার দলের ভিসি যে আপনার নির্বাচনের সময় স্লোগান দিছে লাগারে লাগা ধান লাগা, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ে আপনি ভিসি বানাইছেন, যার ন্যূনতম কনসার্ন নাই শিক্ষা ব্যবস্থা নিয়ে। আপনি শুধু নকল দিয়ে আপনি কি করবেন? শিক্ষা যেখানে আপনার শিক্ষক নিয়োগ পরীক্ষা পর্যন্ত নকল হয়, আপনি কোন জায়গায় নকল ঠেকাবেন? আপনি এখন বাংলাদেশের যত শিক্ষা মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আছে, যত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আছে, যত কলেজ লেভেলের শিক্ষকরা আছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা আছে, ওদেরকে পরীক্ষা নেন, ওরাই নকল করবে। বিগত যেই সময়গুলা এরাই এই টিচার গুলাই নকল করে করে ওই পর্যায়ে পৌঁছেছে। কতগুলা শিক্ষক আছে যারা শুধুমাত্র শিক্ষা নিয়ে ভাবে। আমার মনে হয় না, আপনি যদি আনুপাতিক হারে ধরি 1% বা 2% পাবেন প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে যারা একটু অ্যাকচুয়াল নিজের টাকাটাকে হালাল করতে চায়। আপনি আছেন শুধুমাত্র নকল নিয়ে পড়ে আছেন। ওটা আপনার প্রতিমন্ত্রী পড়তে পারে যে হ্যাঁ ঠিক আছে আমি একটা সেক্টর দেখতেছি, কিন্তু আপনার টোটাল শিক্ষা ব্যবস্থা আপনার উপর দাঁড়ায় আছে। আপনি চেঞ্জ করে দিতে পারেন টোটালটা। জিয়াউর রহমানের সিস্টেম যেটা ছিল যে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে একজনকে যদি উনি মনে করতেন যে হ্যাঁ উনি উপযুক্ত, দল না উনি নিজে অফার করতেন যে আপনি থাকেন। এখনকার কি হয়েছে, ভিসিরা নিজে গিয়ে মন্ত্রণালয়ে দৌড়ায়, স্যার আমাকে একটু ভিসি বানান। ব্যাপারটা এমনই আর কি। এই যে জায়গায় জায়গায় দলীয়করণ করে আপনি শুধুমাত্র নকল ঠেকাইতে চাইতেছেন। ছাত্র রাজনীতি, যেখানে প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনার পদক্ষেপ হওয়া উচিত যে এখানে কোনো দলীয় ছাত্র রাজনীতি চলবে না। ছাত্র রাজনীতি হোক, ছাত্র রাজনীতির একটা টার্ম আছে। আমরা এখন বাংলাদেশের কালচারে ছাত্র রাজনীতি বলতে বোঝায় ছাত্র শিবির, ছাত্র দল, বাম রাম এগুলা। ছাত্র রাজনীতি শিক্ষার্থীর সংশ্লিষ্ট বা অধিকার আদায় সংশ্লিষ্ট যে কোনো কাজ, এটা ছাত্র রাজনীতি বা তারা করুক, ছাত্র সংশ্লিষ্ট তারা এই অ্যাক্টিভিটি গুলো চলমান রাখুক। কিন্তু এই যে রাজনীতি করতেছে, আপনার দলের রাজনীতিও তো করতেছে সারাদিন, এই নেতার পিছনে ওই নেতার পিছনে তো মানে স্লোগান দিয়ে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় এই মিছিল মিটিং করে। এই ছেলেটা পড়ার টাইম পায় না, ও নকল করবে না তো কি করবে? আপনি একদিক দিয়ে তার পড়ার পরিবেশ করতেছেন না, আরেক দিক দিয়ে আপনি তার নকল ঠেকাইতেছেন। তো আপনার জন্যই তো এগুলো উপযুক্ত যে হ্যাঁ এত কড়া। ওই যে কয়দিন আগে যেটা আপনার মানববন্ধন হলো যে এসএসসি, আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন যে শিক্ষার্থীরা মানববন্ধন করতেছে যে আমাদের পরীক্ষায় কড়াকড়ি। মানে কোন দেশে আছেন? তো যেমন শিক্ষামন্ত্রী তেমন তার শিক্ষার্থীরা, যে আমার পরীক্ষায় কড়াকড়ি হওয়া যাবে না। তো এই টোটাল ব্যাপারটাই হচ্ছে এমন যে আপনি একদিক দিয়ে দরজা বন্ধ করে জানালা খোলা রাখছেন, বা এমন হইতে পারে যে আপনি দরজাটা খোলা রেখে জানালাটা বন্ধ করার চেষ্টা করতেছেন। ওইটা জানালা নকল, একটা 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 স্তর মাত্র। কিন্তু এই জায়গা থেকে আপনি যে ছাত্র রাজনীতির যে টার্মটা ইউজ করে রাখছেন, প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার্থীরা, আপনি অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি নাই, টিচার রিভলিউশনের ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি নাই। শিক্ষকরা কেন রাজনীতি করবে? একজন শিক্ষক তার নিয়োগ প্রসেস থেকে শুরু করে তার সমস্ত ব্যাপারগুলাতে, এবং তার 1 ঘন্টা 40 মিনিট যেটা তার ক্লাস টাইম, ফুল টাইম সে ক্লাস নিবে। তার দরকার নাই সে বেগম জিয়া কি করছে, তারেক রহমান কি করছে, শফিকুর রহমান কি করছে, এগুলা বলার তার দরকার নাই। এগুলা সে ইতিহাস থেকে শিখবে। আমরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গেছি এই 24 পর্যন্ত আমাদেরকে কেউ বুঝায় নাই বেগম জিয়ার বাংলাদেশে কি কি অবদান ছিল, জিয়াউর রহমানের কি কি অবদান ছিল, জিয়াউর রহমান কিভাবে মারা গেছে, জিয়াউর রহমান মানে তারপর মাওলানা ভাসানীকে আমাদের চিন্তা দেওয়া হয় নাই। আমরা পড়াশোনা করে এটা জানতে পারছি। আপনি সেই পরিবেশটা তৈরি করে দেন। আপনার শিক্ষকের এইটা বলা লাগবে না। এবং আপনি প্রশ্নপত্র, আগে হয়তো যে শেখ মুজিবুর রহমান কে ছিল, এখন হয়তো জিয়াউর রহমান কে ছিল, অবশ্যই রাখবেন, রিলেভেন্ট কোশ্চেন রাখবেন, কিন্তু টোটালটা এমন ভাবে করবেন যে আপনি মানে আদার্স যারা আছে, যাদের অবদানটা আপনি স্বীকার করা দরকার, এথিক্যাল জায়গা থেকে আপনি স্বীকার করতেছেন না। সো টোটালটা আমি বলবো যে ওনার জায়গায় জায়গায় একটা বক্তব্য, এটা শিক্ষার্থীরা এবং এটা জেনজি, এটা মিলন সাহেবকে মাথায় ঢুকায় নিতে হবে। এবং পরের জেনারেশনটা হচ্ছে আলফা। এদের
এই জেনজির থেকে এক লেভেল এক্সট্রিম কিন্তু জেন আলফা। যেটা আসতেছে সামনে ওইটা ব্যাকডেটেড কখনোই হবে না, ওইটা আরো আপডেট ভার্সন। সো আপনি যদি মনে করে থাকেন ওই সময় নকলটা সিরিয়াস ইস্যু ছিল, এই সময় নকলটা সিরিয়াস ইস্যু না, এই সময় আরো সিরিয়াস ইস্যুগুলো আছে। সো জেনজি, আমি কালকে একটা ভিডিওতে দেখলাম যে মানে শিক্ষামন্ত্রী উনি উঠে বক্তব্য দিতে উঠতেছে, মানে সামনের সারি থেকে জেনজির একজন এসে বলতেছে যে, মানে ওনাকে ব্যঙ্গ করেই বলতেছে যে নকল আর হবে না, পড়তে বসো সবাই। এই যে ব্যাপারগুলা, জেনজিকে আপনি এখনো চিনেন নাই, আপনাকে মেন্টালি ট্রমায় ফেলবে। সো আপনি অ্যাকচুয়াল শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন। ওই টার্মগুলো আসলে চলে গেছে, ওগুলা কাজ করবে। আপনি দায়িত্ব দিয়ে দেন, প্রত্যেক উপজেলার শিক্ষা অফিসার আছে, আপনার প্রতিমন্ত্রী পর্যন্ত দায়িত্ব দিয়ে দেন। আপনি শিক্ষামন্ত্রী হিসেবে শিক্ষার যে বেসমেন্ট আছে, এই বেসমেন্টটায় আমি মানে বারবার বলি, আমার এলাকাটার কথা যদি আমি বলি, আমার খুলনা এলাকাটার কথা, যেখানে বাবা মায়ের চিন্তাই হচ্ছে 10ম শ্রেণী পর্যন্ত পড়াবে, তারপরে গার্মেন্টসে পাঠিয়ে দিবে, তারপরে ভাটায় পাঠিয়ে দিবে, তারপরে জঙ্গলে পাঠিয়ে দিবে কাঠ কাটার জন্য। কারণ তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে না যে আমার এখান থেকে আমার সন্তানটা দীর্ঘমেয়াদী চিন্তা কি করবে। একটা ছেলে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করার পরে সে একটা চাকরি করতেছে বা সে একটা টিচার হইতেছে, তার বেতন 15 থেকে 20,000 টাকা। আমি যে শিক্ষা ব্যবস্থার কথা আপনি বলতেছেন, এই যে একজন শিক্ষকের বেতন, আমার আম্মু একজন শিক্ষক, আমার আম্মুর বেতন হচ্ছে 14,500 টাকা। যেই মহিলা গার্মেন্টসে চাকরি করতেছে তার বেতন 40 থেকে 45,000 টাকা, তার বয়সের বা তার কম হইতে পারে। আমি এমন না যে তাদের শ্রমটাকেও আমি মানে তাদের জায়গাতেও অনেক কষ্ট আছে, ওইটা শ্রম জায়গাতে কষ্ট আছে, শিক্ষার কথা বলতেছি। একজন হাই স্কুলের টিচার, তার বেতন আপনি দিচ্ছেন 14,500 টাকা, তার স্কেলে কত লাখ লাখ শিক্ষক আছে। তারা চিন্তা করবে যে হ্যাঁ, আমি তাইলে এখানে অর্ধেক পড়াবো, বাকি অর্ধেক আমার কোচিং এ পড়াবো, আমার এক্সট্রা ইনকাম। এমন উপকূল রিমোট এরিয়ার শত শত লাখ লাখ পরিবার আছে যারা চিন্তা করে, পুরা জীবনের সামারি করে, আমার সন্তান 40 বছর চাকরি করে এত কোটি টাকা ইনকাম করবে, তাহলে আমার সন্তান এই 40 বছর চাকরি না করে ওই 20 বছর যদি ইট ভাটায় কাজ করে, 20 বছর যদি জঙ্গলে কাজ করে, 20 বছর যদি গার্মেন্টসে কাজ করে, ও তার থেকে বেশি টাকা পেতেছে। দূর পড়াশোনা পাঠায় দাও, দূর পড়াশোনা পাঠায় দাও, সৌদিতে পাঠায় দাও বা ইয়াতে পাঠায় দাও। এই যে শিক্ষা ব্যবস্থার যে দৈন্য দশা, এটার জন্য আপনার অবশ্যই দায় আছে। আপনি একটা সময় প্রতিমন্ত্রী ছিলেন, আপনার বেসমেন্টটাও ছিল না, এখন এসে আপনার ভালো একটা সময় আসছে। রিমোট এরিয়া গুলাতে শিক্ষা ব্যবস্থা, 10 বছর আগে যেই বিদ্যালয় দেখছি এখনো সেই অবস্থা, ইটগুলা খসে খসে পড়তেছে, সেগুলোর নামে কোনো খোঁজ নাই, সেগুলো আপনার সংস্কারের কোনো ব্যাপার নাই। কারণ এই এলাকাগুলোতে রাজনীতি করতে সুবিধা হয়, এই এলাকাগুলোতে ভুল ধরানোর মানুষ নাই, যাদের ভিতরে মানে শিক্ষার আলোটা আমি ঠিক মতো পৌঁছাতে পারতেছি না, তারা ভুল কিভাবে করবে। সো আই থিঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এহসান মিলন সাহেবের, উনি যেন ওই কাজটাই করে, এই শুধুমাত্র নকল না। তো আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, বাংলাদেশের নতুন যে ক্রিকেট বোর্ড, সেটা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? না, ক্রিকেট বোর্ড নিয়ে আসলে এখন কি বলবো, আমি জানি না আপনার এই ভিডিওটা কবে যাবে, কালকে তো দেখলেনি আর কি, যে ক্রিকেট বোর্ডের সুফল পাওয়া শুরু করছে। যদিও এটা বাংলাদেশের জন্য নতুন কিছু না, বাংলাদেশ বারবার হেরে যায়, কিন্তু এখন এই হারটা মানে বাংলাদেশের মানুষ আরো এনজয় করবে, কারণ এখানে তারা এক্সপেক্ট করছে যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবে, এবং ধ্বংস করার জন্যই ওই এজেন্ডাকে সামনে রেখেই এই মানুষগুলাকে বসানো হয়েছে আর কি। বাবার দোয়া ক্রিকেট বোর্ড যেটা বলা হয় আর কি, যে ন্যূনতম আমার মনে হয় না যে এটা টোটালটাই শুধুমাত্র ক্রিকেট না, যত জায়গায় মানুষকে বসানো হয়েছে, একটা মানুষও তার ক্যাপাবল পজিশনে আছে বলে আমার মনে হয় না আর কি। তো এই জায়গা থেকে আসলে কিছুই বলার নেই। একটা সময় মানুষ তো নিজে থেকে রিয়ালাইজ করতেছে, আরো রিয়ালাইজ করবে আর কি। এগুলো আমার মনে হয় যে এক একটা নিজের কবর খোঁড়া আর কি। এই যে অ্যাডহক কমিটি বলেন, জায়গায় জায়গায় নিজের লোক বসানো, এগুলো হচ্ছে নিজের কবর খোঁড়ার জন্য যথেষ্ট। সো বিএনপি নিজের কবর খুঁড়তেছে এই জায়গাগুলোতে। মানে অ্যাকচুয়াল যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতো, তাহলে ওই নিজের লোক বসানো নিয়ে চিন্তা করতো না। যদি ক্রিয়াঙ্গন নিয়ে ভাবতো, তাহলে ওই যে দালাল বাটপার এগুলা নিয়ে ফাংশন করতো না। অ্যাকচুয়াল যারা স্পোর্টস নিয়ে ভাবে তাদেরকে নিয়ে ফাংশন করতো। তো এই ব্যাপারগুলো আসলে এগুলা মানে মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে আর কি। তো আপনাকে ধন্যবাদ। আমরা হয়তো বাংলাদেশ সাক্ষাৎকার বেশিক্ষণ বাড়াতে পারছি না,
আর কয়েকটা প্রশ্ন রয়েছে। তো বাংলাদেশে আপনি ভবিষ্যতে কেমন রাজনীতি দেখতে চান আসলে? তাই বাংলাদেশের রাজনীতি এই 2 বছরে আমার যে পরিমাণ অভিজ্ঞতা, আমি আল্লাহর কাছে খুব করে দোয়া করি যে আল্লাহ লূত আলাইহিস সালামের কওমের মতো কোনো একটা ভাবে যে পুরা বাংলাদেশটাকে উল্টায় দেওয়া যায় কিনা। কারণ বাংলাদেশ বাইবর্ণী, সে 71 থেকে শুরু করে 71-এর পর থেকে সেই যে বাকশাল একটা কনসেপ্ট যে একজন ব্যক্তি দিয়ে গেল, ওই কনসেপ্টের বাইরে কেউ যাইতেই চায় না। কোনো কোনো ক্ষমতায় গিয়ে কেউই এই বাকশালের বাইরে যাইতে চায় না। এবং মানে এটা খুবই প্রতিষ্ঠিত একটা রূপ হয়ে গেছে। যদিও বাকশাল ওয়ার্ডটা ইউজ করতেছে না, কিন্তু তাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে তাদের বাকশালী চিন্তা ভাবনাটা আছে। সো এখানে একটা সিস্টেম হইতে পারে, সেটা হচ্ছে যে পলিটিক্স, মানে এই যে দলের প্রতি আনুগত্য, কিন্তু দল যে ভুল করতেই পারে না, এই কনসেপ্ট থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের জেনারেশন বের হয়ে আসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কখনোই চেঞ্জ হবে না। আপনার দল ভুল করতেই পারে, আপনার দলের সমালোচনা হইতেই পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার দলের প্রধানমন্ত্রী বা আপনার দলের প্রধান যে একবারে ফেরেশতা না, তাকে ফেরেশতা বানায় তাকে ফ্যাসিস্ট বানানোর একটা পথ তৈরি হয় আর কি। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা এমন ভাবে তৈরি হয়ে গেছে যে 10টা গুন্ডা 20টা গুন্ডা, পরিবেশ ঠান্ডা, এই যে টার্মেই চলতেছে প্রত্যেকটা জায়গা। আপনি এখন ভালো পলিটিক্স নিয়ে পড়াশোনা করছেন, বাংলাদেশের সোসাইটিটাকে চেঞ্জ করতে চান, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে চান, আপনি কাজ করতে চান, আপনার পিছনে মানুষ নাই। আপনার একটা গুন্ডা বাহিনী আছে, আপনার কিছু ছোট ভাই ব্রাদার আছে, ওদের ঠিক মতো মানে কোকসিঙ্গারা খাওয়ানোর মতো আপনার কাছে অবৈধ টাকা পয়সা আছে, ওকে দেন আপনি লিডার। আপনার কাছে পলিটিক্যাল জ্ঞানটা ইম্পর্টেন্ট না, আপনার কাছে একটা ক্যাডার বাহিনী, অবৈধ অনেক টাকা এবং কিছু আনইথিক্যাল গ্রাউন্ড। ওকে, দেন কংগ্রেচুলেশনস, আপনি সামনে গিয়ে চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন। বাংলাদেশের পলিটিক্স এমন ভাবে চলতেছে। বাংলাদেশ শিক্ষিত কোনো মানুষ এসে যে রাজনীতি করবে, এইটার শিক্ষিত এবং এথিক্স ঠিক রেখে যে রাজনীতি করবে। আমি আপনাকে নর্মাল একটা জিনিস বলি আর কি, যে আমাকে মানে এই কনসেপ্টটা আমার মনে হয় যে বাংলাদেশের পলিটিক্সে এখন কেউ পছন্দ করবে কিনা, কিন্তু আমার একটা ব্যক্তিগত থিঙ্কিং আছে। ধরেন একজন মাদ্রাসা শিক্ষক বা একজন ইমাম থেকে উনি জাতীয় সংসদের এমপি হলো, আমার কাছে মনে হয় যে ওই মানুষটা ব্যক্তি জায়গা থেকে সঠিক, মানে সফল। রাষ্ট্রীয় জায়গা থেকে ওই মানুষটা টোটাল, ওনাকে যারা ভোট দিছে, যে 6 লাখ 7 লাখ মানুষ ভোট দিছে, এই মানুষগুলা ব্যর্থ। কারণ একজন এমপি বছরে 10 লাখ টাকা খরচ করতে পারে তার এলাকার উন্নয়নের জন্য, তার সর্বসাকুল্যে সকল সুবিধা মিলে 1,20,000 টাকা পায়। তাহলে সেই মানুষটা এই 6.5 লাখ মানুষকে 10 লাখ টাকা, 1.5 টাকা করে কি দিবে? মানে উন্নয়ন কল্প তো এটা তো গভর্নমেন্ট থেকে করবেই, বিভিন্ন মন্ত্রণালয় থেকে করবেই, তার বাহিরে যেই পরিমাণ কাজ থাকে এই মানুষটা কতটুকু করতে পারবে নিজের ইথিক্স ঠিক রেখে? এখন যদি বলেন যে হ্যাঁ ওই লোকটা একটা ক্যাডার বাহিনী আছে, টাকা পয়সা উঠায়, চাঁদা টাদা উঠায়, ওইটা করে করতে পারে, কিন্তু গ্রাউন্ড আমার ওইটাই, যে আগে নিজের ইন্ডাস্ট্রি আছে কিনা। ভাই, যার শত কোটি টাকা আছে, সে তার কাছে মানে টাকা ব্যাপারটা, টাকার ক্ষুধা নাই। যার কাছে নাই, সে একটা গ্রাউন্ড পাইলে সে খুব সহজেই এই ক্ষুধাটা নিবারণ করার চেষ্টা করবে আর কি। তো আমার থিঙ্কিং এর জায়গাটা হচ্ছে এটা, যে যারা নেতা হইতে চায় অবশ্যই তাদের পলিটিক্যাল জ্ঞানটাও থাকা উচিত। বইয়ের জ্ঞান বলেন বা আপনার ন্যাচারাল যেই জ্ঞানগুলো সময়ের সাথে সাথে যেগুলা, পাশাপাশি নিজেদের নিজের যেই জায়গাটা, নিজের পজিশনটাও তৈরি করা উচিত, যে আমি এই পজিশন আসছি, আমি জনগণের জন্য এটা করতে পারবো, যদি গভর্নমেন্ট আমাকে হেল্প নাও করে আমি আপনাদের জন্য এটা করতে পারবো। এটা আগের মানুষগুলা করতো। আমার এলাকায় একজন চেয়ারম্যান ছিলেন, যিনি ওনার কয়েকশো বিঘা জমি ছিল আর কি, এটা 90-এর আগের কথা। তো উনি যখন চেয়ারম্যানশিপ শেষ করছে, ওনার একটা সাইকেল আর বসত বিটা ছাড়া কিছু ছিল না। সব মানুষ বিক্রি করে করে এই জায়গায় মসজিদ, এই জায়গায় মন্দির করছে, এই রাস্তার জন্য এই 50 বিঘা জমি বিক্রি করে দিলাম। এটা হচ্ছে মানে লিডাররা যেটা করে, অ্যাকচুয়াল যারা মানে চেয়ারম্যান, মেম্বার, এমপি এগুলা হইতে চায় না অনেকে, যারা মানে একটু স্বপ্ন দেখে, এটা তাদের হওয়া উচিত
যারা মানুষকে নিজের পকেটে টাকা খরচ করে মানুষের ভালো করবে, এদের রাজনীতি করা উচিত, নিজের পকেট ভরার জন্য না। তো ওই রাজনীতিটা চলে গেছে, আমি বিশ্বাস করি আবার ফেরত আসবে। কারণ মানুষের আপনার সার্কেলটাই এমন। আমরা আদিকালে আমরা আসছিলাম, সেই ছোট ছোট জামা কাপড় পরে আসছিলাম, পরে আবার মানে দেখেন না, ফ্যাশন ফ্যাশন কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনি ফ্যাশনের দিকে খেয়াল রাখলে বুঝতে পারবেন। সো পলিটিক্যাল ফ্যাশনটা আই থিঙ্ক চেঞ্জ হবে। আমাদের জেনারেশনের যারা লিডারশিপে যারা আসবে, তারা চিন্তা করবে যে হ্যাঁ, আমি মানুষের ওয়েলফেয়ার মূলক রাজনীতিটাই করবো আর কি। তো এই প্রশ্নটা হয়তো বা ব্যক্তিগত হতে পারে, তো সংক্ষিপ্ত উত্তর আশা করছি আর কি। আপনার রাজনৈতিক আদর্শ আসলে কি? আমার রাজনৈতিক আদর্শ, এটা আসলে প্রশ্নটা আসলে খুবই কঠিন। কারণ একটা ব্যক্তির সবকিছু আমি পূর্ণ মানে টোটালটাই আমি আমি নিতে চাই না। আবার আপনার যেটাকে বলে আর কি, যে যেটা ভালো, কিছু কিছু ব্যাপার আমি যার থেকে যেটা আমি পাই। কারণ আমি তো রাজনীতি মাঠে 2 বছর, তো আমার শেখার বয়স চলতেছে এখন। সেই জায়গা থেকে শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের জায়গা থেকে আমি যতটুকু নেয়ার, ওনার যে পরিমাণ জ্ঞান, যে পরিমাণ ক্যাপাসিটি মানুষকে বুঝানোর, ওই ক্যাপাসিটির ধারে কাছে আমার মনে হয় না যে আমাদের জেনারেশন বলেন বা তার আগের জেনারেশনের কেউ আছে। একটা বিষয়কে কত সহজভাবে বুঝাই দেওয়া যায় মানুষকে, ওইটা শহীদ শরীফ ওসমান হাদী ভাই পারত। তার কাছ থেকে ওই জিনিসটা নিতে গেলে আমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং নিজেদেরকে প্রস্তুত করতে হবে আরো 10 বছরের জন্য। এটা আছে। তারপরে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে, বেগম জিয়া আছে, মাওলানা ভাসানী আছে। তারপরে আপনার মানে অনেক যারা হচ্ছে শুধুমাত্র পলিটিক্যাল না। আমি চাই যে আপনার এমন একটা জায়গায় যাইতে যেখানে কালচারালি আমি ফাইট দিতে পারবো, পলিটিক্যালিও ফাইট দিতে পারবো। সো ওই জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি যেহেতু একজন সাংস্কৃতিক কর্মী, আমি চাই একটা দেশের কালচারটা কিছু চেঞ্জ করে দেওয়া যায়। ওইটা আমার মেইন থিম আর কি। আমার কাছে, আমি আজকে জিএস হইলাম, পরে কখনো এমপি ইলেকশন করলাম, মন্ত্রী হইলাম, ওইটা আমার মনে হয় না যে আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের কালচারটাকে চেঞ্জ করা। পলিটিক্যাল কালচার হোক বা কালচারাল এনভায়রনমেন্ট হোক, এই টোটাল ব্যাপারটাকে চেঞ্জ করে দেওয়া আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর কি। এবং ওইটা নিয়েই কাজ করতে চাই মেইনলি। ধন্যবাদ। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন থাকবে, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা আছে কিনা, অথবা ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? এটা আসলে ডিপেন্ড করবে কোন রাজনৈতিক দল তারা কালচারালি ভাবে, নিউট্রাল কালচার, যেটা অ্যাকচুয়াল বাঙালি কালচার, ওইটা নিয়ে ভাবে। বাঙালি কালচার বলতে মানে অনেক অনেক ব্যাপারই আছে। যেমন মনে করুন আমরা সবকিছুই কেন জানি অন্য দেশ থেকে ধার করে এনে, আমাদের ক্ষুধা আছে, কিন্তু সেই ক্ষুধাটা নিবারণের জন্য আমরা পর্যাপ্ত না, এবং আমরা খুব সহজেই যারা কালচার নিয়ে ভাবে তাদেরকে মেরে ফেলি। এই জন্য বাংলাদেশের সংস্কৃতি কখনো চেঞ্জ হয়নি। এটা আমার মনে হয় যে উপর থেকেই ঠিক করে দেয়া। এই জায়গা থেকে আমি ওই রাজনীতিটাই করবো আর কি। এটা এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল দল আমাকে পুরোপুরি আশা জাগাইতে পারে নাই এখন পর্যন্ত। আমি যখন দেখবো এখন এনসিপির বয়স যত, সেই জায়গা থেকে আমি তাদের প্রতি আশাবাদী এখন পর্যন্ত। তারা কালচারালি চিন্তা করবে আর কি। জামাত ইসলামের কালচারাল চিন্তা আছে, তবে এটা স্পেসিফিক, তাদেরকে আরো ব্রড মন মানসিকতা নিতে হবে। জামাতের ব্যাপারটা হচ্ছে যে জামাত একটা প্রতিষ্ঠান মানে তৈরি করার আগেই ওইটাকে সিল মেরে দেয় যে এটা আমার প্রতিষ্ঠান। সো এটা আপনার প্রতিষ্ঠান, ঠিক আছে, মানে এটা আপনার গর্ব করার বিষয়, কিন্তু ব্যাপারগুলো হচ্ছে যে আমার আমার করে রাজনীতি হয় না আর কি। আমার বলতে কিছু থাকে না রাজনীতিতে। তো সেই জায়গায় অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হয়, অনেক মানুষ, আপনি ইসলামী ব্যাংকের অবস্থাও দেখছেন বা বিভিন্ন, এই এই কালচার থেকে আমি মূলত বের হয়ে আসতে চাই যে আমার এটা গুরুত্বপূর্ণ আর কি। তো যেই রাজনৈতিক দল আমার বলবে না, এটা জনগণের বলবে, ওইটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, এবং ওইটাকে আমি পিক করবো একসময়। আর যদি মনে হয় যে না, আমি কারোর ভিতরে আশাটা পাইতেছি না, তাহলে হয়তোবা রাজনীতি ছেড়ে দিব। কারণ বাংলাদেশের
এই বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে আমি পড়তে চাই না। মানুষের যে পরিমাণ আশা আকাঙ্ক্ষা আমাদের নিয়ে, আমি দেখি রিমোট এরিয়াগুলোতে মানুষ, আমার আমার এলাকায় আমি যখন দেখি যে মানে মানুষের যে পরিমাণ আকাঙ্ক্ষা, তো সেই আকাঙ্ক্ষার মানে যদি দেখি যে আমি ধুলায় মিশাই দিব, আমি মুনাফিক হয়ে মরতে চাই না আর কি। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব। তবে রাজনীতির যদি একটা স্পেসিফিক একটা টার্ম পাই যেটা দিয়ে আগাইলে আমি মানুষের জন্য কাজ করতে পারবো, দেন আমি ওকে ওইটাকে পিক করবো আর কি। আদারওয়াইজ এখন পর্যন্ত কোনো ডিসিশন নাই। এবং আমি আমার শিক্ষার্থীদের কথা দিছি যে আমি যতদিন পর্যন্ত আপনাদের প্রতিনিধি থাকবো ততদিন পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবো না আর কি। সো ওইটাও স্টুডেন্টদের পারমিশনের ব্যাপার, এবং আমি এখন পর্যন্ত ভাবতেও চাই না। এবং ওই যে একটা ব্যাপার যে মানে এটা হওয়া উচিত না। আমরা শিক্ষার্থীদের কথাও দিয়ে আসছি যে আমরা রাজনৈতিক লেজুর ভিত্তিক রাজনীতি থেকে দূরে থাকবো। তো এটাও আমাদের একটা প্রতিজ্ঞা। তো সেই প্রতিশ্রুতিটাও, এই সেই কমিটমেন্টটাও আমি রাখতে চাই। আমি কোনো ধরনের ছাত্র রাজনীতিতে তো আসলে এখন আর যাওয়ার বয়সও নাই। বয়স নাই বলতে এখন সিচুয়েশন নাই। আর কোনো রাজনৈতিক দলে গেলে সেটা আমার এই দায়িত্ব, আমার এই সবকিছু শেষ করে শিক্ষার্থীদের যে প্রমিস করা, সেই প্রমিস থেকে আমি বের হয়ে এসে তারপরে গিয়ে চিন্তা করবো। এখন আমি চিন্তা করবো না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত জিএস সালাউদ্দিন আম্মানের বিশেষ সাক্ষাৎকার। ক্লাসকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।